হাই, গুড মর্নিং। তোমাদের থার্ড সেমিস্টারে অনার্সের ক্লাস নেব। তোমাদের যে সিলেবাসটা আছে আদি মধ্যযুগের সিলেবাস, এবং তোমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে আমরা গত যে ক্লাসে পড়েছিলাম যে আদি মধ্যযুগে কি কি মানে চেঞ্জগুলো হয়েছিল, সেগুলো আমি তোমাদের বলার চেষ্টা করেছিলাম। একটা পার্ট আছে তারপরেই আছে, সেটা হচ্ছে যে নগরায়ন, আরবানাইজেশন কেমন করে হয়েছিল, এবং আরবানাইজেশনটা নিয়ে যে একটা ডিবেট আছে, আরবানাইজেশন কি আদৌ হয়েছিল, তো যদি হয় কেমন হয়েছিল, এখন এই সময়কালটাতে কোন আরবানাইজেশনটা হয়েছিল, 1, 2 না 3? প্রথমে আগে আরবানাইজেশন মানে কি, হোয়াটস দ্য মিনিং অফ আরবানাইজেশন, নগরায়ন মানে কি? সিম্পল ভাষায় যদি আমরা বলি, নগর গড়ে ওঠা, শহর বা নগর গড়ে ওঠাটাকে নগরায়ন বলা হয়। जो भी सिटीज वगैरह इवॉल्व हो रहे हैं उसी को नगरायन बोलते हैं। আচ্ছা, ভারতবর্ষে বলা হয় যে তিনটে নাকি পর্যায় হয়েছিল নগরায়নের। প্রথম পর্যায়টা আমরা সবাই জানি, হরপ্পা সভ্যতার সময়কালে প্রথম নগরায়ন হয়েছিল, ফার্স্ট আরবানাইজেশন। সেকেন্ড আরবানাইজেশন হচ্ছে 6th সেঞ্চুরি বিসিতে, ষষ্ঠ শতাব্দীতে গঙ্গা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গঙ্গা নদীকে কেন্দ্র করে যে 16টা মহাজনপদ গড়ে উঠেছিল সেটা। এবং এই যে মহাজনপদগুলি যে টাউনগুলো গড়ে উঠছিল এবং একদম গুপ্ত যুগ পর্যন্ত, বলা হয় গুপ্ত যুগ পেরিয়েও কিছুদিন স্টে করেছিল। তো এই যে প্রক্রিয়াটার মাধ্যমে নগরায়নটা ঘটেছিল, সেটা একটা পর্যায়ে। আর একটা হচ্ছে যে একদম মুসলিমদের আসার আগে, আর্লি মেডিভেল এবং মেডিভেল ফেজের আগে, সেটা নাকি একটা আরবানাইজেশন হয়েছিল, সেটা হচ্ছে থার্ড আরবানাইজেশন। তো আজকে যেটা আমরা দেখবো যে গুপ্ত যুগ শেষ হচ্ছে এবং নগরগুলোর পতন ঘটছে। কেন? তা আদি মধ্যযুগে আমরা সেই লেভেলে নগর দেখতে পেলাম না কেন? आज का जो डिस्कशन होगा वो सेकेंड अर्बनाइजेशन में जितना भी नगर, जितना भी टाउन हम लोगों ने अभी बोला, वो नहीं था। गुप्त पीरियड के बाद अब खत्म होने वाला था, खत्म हो रहा था। इसका कारण क्या था? आज का क्वेश्चन का विषय यही है कि গুপ্ত যুগ এবং গুপ্ত পরবর্তীকালে নগরগুলির পতনের মূল কারণগুলি কি ছিল। এবং আমরা পরে আর একটা কোয়েশ্চেন ডিবেটে আলোচনা করব যে আরবানাইজেশন, যে থার্ড আরবানাইজেশন যেটা হচ্ছে, আরবানাইজেশন কি আদৌ হয়েছিল কি হয়নি, সেটা একটা বিতর্কমূলক কোয়েশ্চেন। কিন্তু তার আগে আমাদের এটা জানা দরকার যে হিস্টোরিয়ানসরা যেটা বলছেন যে আরবানাইজেশন ছিল অথচ কেন রইল না, বিশেষ করে আর.এস. শর্মা, ডি.এন. ঝা, ব্রজদুল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী, বড় বড় ঐতিহাসিকেরা যারা ডিবেট করছেন, বলছেন যে আরবানাইজেশন ছিল, নগরগুলো ছিল এবং নগরগুলো পরে থাকছে না এবং আবার কিছু নতুন গড়ে উঠছে। তো এখন আমরা আজকে যেটা আলোচনা করব যে কেন বেশি নগর আর রইল না, কি কি কারণে এই যে সেকেন্ড আরবানাইজেশন হয়েছিল এগুলো ডিস্ট্রয় হয়ে গেল, किस वजह से इतना सारा जो टाउन और जो आया था भारतवर्ष में 6th सेंचुरी बीसी के बाद, वो पूरी तरह से डिस्ट्रॉय हो गया। इसका कारण क्या था, हम लोग आज का डिस्कशन में यही बात बोलेंगे। तो প্রথম যে কারণ, একটা একটা করে আমি তোমাদের আলোচনা করছি। খুব সহজ, খুব ছোট জিনিস, বুঝতে পারবে আশা করি। একটা হচ্ছে যে প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণ নগর পতনের জন্য। আমরা জিওগ্রাফিতে বিভিন্ন জায়গায় পড়েছি, ক্লাস 7-8 আছে জিওগ্রাফিতে, যে নগরগুলো কেন নষ্ট হয়, কেন হয়, হলোটা কি করে। আমরা তো প্রাচীন যুগ পড়ছি, আদি মধ্যযুগ। তো প্রথমটা হচ্ছে যে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ বলতে মানে আমাদের দেশে আর্কিওলজিস্টরা, যারা প্রত্নতত্ত্ববিদ, তারা খনন কার্য চালিয়েছেন কোন কোন জায়গায়, আমি তোমাদের বলে দিই যে নামগুলো কোন কোন জায়গায় পাওয়া গিয়ে। সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম সীমান্ত, আমাদের যে উত্তর ভাগ, তক্ষশিলা জায়গায় খনন কার্য চালানো হয়েছিল, সেখানে প্রমাণ পাওয়া গিয়েছে। পাঞ্জাবের রূপারে প্রমাণ পাওয়া গিয়েছে খনন কার্য চালিয়ে, যেখানে নগর ছিল। হরিয়ানার কুরুক্ষেত্র জায়গাতে খনন কার্য চালানো হয়েছিল।
ওখানেও প্রুফ পাওয়া গিয়েছে। রাজস্থানের ভরতপুরে খনন কার্য চালানোর পর প্রমাণ পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের মিরাট, মুজফ্ফরপুর, সাহারানপুর, বুলন্দশহর, এট্টা, আহমেদাবাদ, এইগুলোতে খনন কার্য চালানোর ফলে প্রমাণ পাওয়া গিয়েছে ওখানে টাউন ছিল। এবং আমাদের বিহারের চিরান্দ, তারপরে দেখবে যে আমাদের যে চম্পানগরী এবং পাটলি রাজগীর, এই এলাকাগুলোতে খনন কার্য চালানো হয়েছে এবং ওখানে টাউনের প্রমাণ পাওয়া গিয়েছে। উড়িষ্যার শিশুপালগড়, ওখানেও টাউন প্রমাণ পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ওখানে পাওয়া গিয়েছে। এবং দাক্ষিণাত্যে মহেশ্বর, নবদাতলি, দুটো ইম্পর্টেন্ট প্লেস, ওখানে পাওয়া গিয়েছে। আর এই জায়গাগুলোতে টাউন ছিল। খনন কার্যের ফলে যেটা প্রমাণ পাওয়া গিয়েছে, বেশিরভাগ टाउन नाकि नदी तीरे जेहेतु गड़े उठेছিল, नदी के तीर में तो ये सब टाउन आया था। बोल रहा है कि इसका जो भी एक्सकवेशन में मिला है वो बान आया था, मतलब बार आया था। बांग्ला में हम लोग बान बोलते हैं, तो हिंदी में हम लोग बार बोलते हैं। নদী তার গতিপথ পাল্টে দেওয়ার কারণে সময়ে সময়ে বন্যা হয়েছে এবং গতিপথ পাল্টে দেওয়ার কারণে বন্যার কারণে এই অবস্থার পরিণতি হয়েছে। এবং যার জন্য তোমাদের আমি নাম বললাম, এই নামগুলো গঙ্গা নদীর তীরে পুষ্কলাবর্তী, গঙ্গা মানে গন্ধারে পুষ্কলাবর্তী, তারপরে পাঞ্জাবের লুধিয়ানা জেলা সাঙ্গোল, উত্তরপ্রদেশের হস্তিনাপুর, অত্রঞ্জিখেরা এবং বিহারের চিরান, বৈশালী, বক্সার আর কুমারাহার, बलिराजगढ़, समस्त जगह एक्सकवेशन चलिए। इन सब जगह में एक्सकवेशन चलाने के बाद ये पता लगा है कि बाढ़ आने के कारण अब ये सब नगर जो है पूरी तरह से ध्वस्त हो गया। अब बंगाल का भी एक जगह है राजबाड़ी डांगा करके, वहाँ पर भी है ये हम लोगों को मिला है कि बाढ़ के कारण ये सब नष्ट हो गया था। अर्थात प्राकृतिक दिक दिए जे प्रत्नतात्त्विक যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে, প্রাকৃতিক কারণে নগরগুলো কিন্তু অনেকটা ধ্বংস হয়েছিল। এবং ভৌগোলিক কারণ, অবশ্যই প্রাকৃতিক মানে ভৌগোলিক কারণ, নদী ধারে অবস্থান করছেন সেটার জন্য। এবং প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে আমাদের কাছে আরো অনেক রেফারেন্স পেয়েছি, নগরের রেফারেন্স, যেমন আমরা পাচ্ছি উজ্জয়িনী, কৌশম্বী, রাজগীর, পাটলিপুত্র, শ্রাবস্তি, বৈশালী, সমস্ত নগরী বড় বড় প্রাচীরে প্রমাণ আমরা পেয়েছি। অর্থাৎ এটা আমাদের কাছে পুরো স্পষ্ট যে গুপ্ত যুগের আগে কিন্তু ওই এলাকাগুলোতে বড় বড় নগর শহর ছিল। এবং আমি খোদ পাটলিপুত্রে গিয়েছি, খোদ রাজগীরেতে গিয়েছি, আমি ওখানে দেখে এসেছি ধ্বংসাবশেষ যে কি অবস্থায় রয়েছে। অর্থাৎ নগরায়ণ গড়ে উঠেছিল, কিন্তু গুপ্ত যুগ এবং গুপ্ত যুগের পরবর্তীকালে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পতন ঘটেছে। অর্থাৎ নগরায়ণের এই যে ছাপগুলো সেখানে শুধুমাত্র রয়ে আছে। हम इन जगह में जो भी आर्कियोलॉजिकल एक्सकवेशन हुआ, इसे पता लगा है या तो बाढ़ में गया है, ज्यादातर बाढ़ में ही नष्ट हुआ है, इन लोगों का मानना है। तो 2 নম্বর কারণ আমরা দেখি, বন্যা হচ্ছে তাহলে প্রথম কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে প্রশাসনিক কারণেও নগরগুলো নষ্ট হয়েছে। রাজনৈতিক কারণে কিভাবে নষ্ট হয়েছিল দেখো, আমরা জানি যে কুষাণ সাম্রাজ্যের সময়কালেতে এই যে বড় বড় টাউনগুলো গড়ে উঠেছিল সেগুলো সব ছিল বিজনেস সেন্টার। এবং বিজনেস সেন্টার হওয়ার কারণে এবং এদের যে একটা রাজনৈতিক ঐক্য বজায় ছিল, কারণ আমরা জানি যে কুষাণ সম্রাট কনিষ্ক এবং তার রাজবংশের অন্যান্য রাজারা একটা যখন রাজত্ব করছিলেন তখন গোটা প্রশাসনের মধ্যে একটা ইউনিটি ছিল। এবং ইউনিটি থাকার কারণে কি হয়েছিল, বাণিজ্য, অন্তর্দেশীয় বাণিজ্য, বহির্দেশীয় বাণিজ্য ফ্লারিশ করছিল, যা বলে কি একটা স্থায়িত্ব বজায় ছিল। স্থায়িত্ব যেখানে বজায় থাকবে, রাজনৈতিক স্থিরতা, পলিটিক্যাল স্ট্যাবিলিটি जहाँ पर होगा वहाँ पर समृद्धि होगा, वहाँ पर উন্নতি হবে ওখানে, এটা তো স্বাভাবিক। তাহলে কুষাণ যুগে আমরা কিন্তু সব থেকে বেশি বড়, আর আমরা জানি ইন্দো রোমান ট্রেড যেটা হয়েছিল কুষাণ যুগের সময়কালে, তো এই ব্যাপারটা কুষাণ যুগের সময় হয়েছিল। কিন্তু গুপ্ত যুগ যখন এলো, গুপ্ত যুগে মানে যেটা রাজনৈতিক কন্ডিশনটা যেটা দেখা গেল, গুপ্ত যুগে সমুদ্রগুপ্ত, দ্বিতীয়চন্দ্রগুপ্ত পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু পরবর্তী যে গুপ্ত রাজাদের সময়কালে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে, শাসন ব্যবস্থার
বিকেন্দ্রীকরণ। কারণ আমরা জানি যে গুপ্ত রাজারা বিভিন্ন জায়গায় জমি দিয়ে দিচ্ছেন, সামন্ত প্রভুদের ল্যান্ড দিয়ে দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, এই যে পাটলিপুত্র তাদের যে রাজধানী, রাজধানীকে কেন্দ্র করে আর তাদের প্রশাসন নেই, এবং মানে অন্যান্য জায়গায় তাদের ক্ষমতার কেন্দ্র তৈরি হচ্ছে। আমি একটা রেফারেন্স দিচ্ছি, আমাদের বাংলায় কনক সুবর্ণ, সেখানে শশাঙ্ক রাজত্ব করছেন, সেখানে কিন্তু পাটলিপুত্রের আদেশ তিনি মানছেন না। পরবর্তীকালে মানে বুধগুপ্ত, বৈনগুপ্ত ওরা যারা গুপ্ত রাজারা ছিলেন তাদের মানছেন না, তিনি লোকাল এলাকায় নিজেকে স্বাধীনতা ঘোষণা করছেন। তার ফলে একটা আঞ্চলিক ব্যাপার গড়ে উঠছে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে। এই বিকেন্দ্রীকরণ হওয়ার কারণে যার জন্য এই নগরগুলোর যে ঐতিহ্য সেটা কিন্তু আর রইল না। প্রশাসনিক দিক দিয়ে আমি যদি বলি যে প্রশাসনিক কি কারণে হয়েছিল, কারণ যখন দেখবে একটা প্রশাসনকে কেন্দ্র, একটা প্রশাসন কেন্দ্র হিসেবে একটা একটা এলাকার একটা সম্মান বাড়ে, গুরুত্ব বাড়ে। তার মধ্যে আমরা দেখেছি যে नॉर्थ इंडियन पॉलिटिक्स से टाइम टू टाइम चेंज हुआ है। मतलब जो पहला चेंज हुआ है राजगीर से उदयन, उदयन राजगीर থেকে মৌর্য সম্রাট উদয়ন রাজগীর থেকে নিয়ে গেলেন পাটলিপুত্রে, তো রাজধানী সরালেন, তোমরা রাজগীরের ইম্পর্টেন্স কমে গেল। এবং তোমরা এখন যদি রাজগীর যাও দেখবে ভাঙা বিম্বিসারের জেল পড়ে রয়েছে, ওখানে একটা ঢিবি রয়েছে, ওখানে একটা কুণ্ড রয়েছে এবং নানান বুদ্ধিস্ট सेंटर রয়েছে। जीवकेर जो चिकित्सक थे उनका भी घर वहाँ पर पड़ा हुआ है, तो वहाँ पर एक स्तूप बना हुआ है ऊपर पहाड़ी के ऊपर। तुम लोग जब जाओगे राजगीर देख पाओगे। তো রাজগীরের ইম্পর্টেন্সটা তখন পাটলিপুত্র ইম্পর্টেন্স বেড়ে যাচ্ছে। তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রশাসনিক কারণে যখনই কোনো জায়গায় চেঞ্জ হয়েছে তার ইম্পর্টেন্স শেষ হয়ে গেছে, অর্থাৎ রাজধানী চেঞ্জ হয়ে গেছে, স্বাভাবিকভাবে ইম্পর্টেন্স নষ্ট হবেই। আর একই সঙ্গে সঙ্গে আমরা হর্ষবর্ধনের সময় ইতিহাস আমরা পড়েছি আদি মধ্যযুগে, তাহলে হর্ষবর্ধনের সময়কালে সব থেকে বেশি কার ইম্পর্টেন্স বেড়েছিল? কনৌজের ইম্পর্টেন্স বেড়েছিল। তাহলে কনৌজের ইম্পর্টেন্স যেহেতু বেড়ে গিয়েছিল, তাহলে থানেশ্বরের ইম্পর্টেন্স কমে গিয়েছিল, তবে থানেশ্বরের ইম্পর্টেন্স আর রইল না, এবং কনৌজের মর্যাদা অত্যন্ত বেড়ে গিয়েছিল, এবং পাটলিপুত্রের ইম্পর্টেন্সটা কমে গিয়েছিল কনৌজ সেন্টার হয়ে যাওয়ার কারণে। আমাদের ওই নর্থ इंडिया पॉलिटिक्स যে सेंटर ছিল पाटलिपुत्र, এতদিন पाटलिपुत्र की जगह ले लिया कनौज, बस इसका इंपॉर्टेंस खत्म हो गया पाटलिपुत्र का। पहले राजगीर बना, फिर उसके बाद पाटलिपुत्र का इंपॉर्टेंस खत्म हो गया, फिर वो बना कनौज बन गया। मतलब जो एडमिनिस्ट्रेटिव सेंटर जब चेंज हुआ है, तब वो जो सिटीज नगर वगैरह था, वो सब उन लोगों का इंपॉर्टेंस खत्म होने लगा। तो यही हिस्ट्री है, यही नियम ही भी है। আর সব থেকে বড় কথা হচ্ছে মথুরা কৌশাম্বী যখন আলাদা ছিল, মথুরা কৌশাম্বী যখন আলাদা স্টেট ছিল, অর্থাৎ 6th সেঞ্চুরি বিসিতে, আমরা জানি যে ষোড়শ মহাজনপদের সময়কালে, তখন এর গুরুত্ব আলাদা ছিল। কিন্তু যখন গুপ্তরা ওগুলোকে দখল করে নিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমি নাম বিশেষ করে বলবো, তো সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তখন থেকে মথুরার আলাদা ইম্পর্টেন্সটাই শেষ হয়ে গেল, কৌশাম্বীর আলাদা ইম্পর্টেন্সটাই রইল না। তো এটা কিন্তু যখনই প্রশাসনিক চেঞ্জ হয়েছে সেই এলাকা পরিত্যক্ত হয়ে গেছে, ইতিহাস তার সাক্ষী আছে। 3 নম্বর হচ্ছে আদি মধ্যযুগ, বিশেষ করে গুপ্তযুগ এবং গুপ্তযুগের পরবর্তী পর্যায়ে যে নগরগুলোর পতন ঘটেছিল, তার একটা অন্যতম বড় কারণ ছিল বিদেশিদের আক্রমণ। এই সময় বিদেশি বলতে বোঝায় হুন জাতি, এবং আমি তোমাদের দুটো নাম বলবো, এরা কিন্তু আক্রমণ করেছিলেন ভারতবর্ষ। তখন আমাদের গুপ্ত রাজা ছিলেন স্কন্দগুপ্ত, একজন ছিলেন তোরমান আর একজন ছিলেন মিহিরকুল, দুজন বিখ্যাত হুন নেতা আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবং বলা হয় তোরমান যখন এসেছিলেন, গোটা নর্থ ইন্ডিয়া যে এলাকাগুলো ছিল পুরো একদম ধ্বংসলীলা চালিয়ে গিয়েছিলেন, এবং একাধিক নগরীর পতন হয়েছিল হুনদের আক্রমণের প্রভাবে। রূপার, কৌশাম্বী, বৈশালী, পাটলিপুত্র এগুলোকে বিপুল আকারে ক্ষতিগ্রস্ত করেছিলেন। এবং অনেকে বলে এটাকে তারা নাকি আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছিলেন প্রাসাদগুলোতে। তার ফলে এর প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমরা পেয়েছি, এবং নানান ধরনের অস্ত্রশস্ত্রেরও প্রমাণ, যে যুদ্ধ যে হয়েছিল তার প্রমাণ তো আমরা প্রমাণ পাওয়া যায় আর কি। বিশেষ করে কৌশাম্বীতে অস্ত্রশস্ত্রের প্রমাণ পাওয়া গিয়েছে, যেখানে বোঝা যাচ্ছে হুনদের সাথে লড়াই হয়েছিল গুপ্ত সম্রাট। স্কন্দগুপ্তের যে প্রমাণ পাওয়া যায়, স্কন্দগুপ্ত তো বলা হয় ভারতবর্ষের রক্ষাকারী, কারণ তিনি মিহিরকুলকে পরাজিত করেছিলেন শেষ পর্যন্ত, এবং ভারতবর্ষকে হুন আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন। তো এটা একটা উদাহরণ। কিন্তু যখন আক্রমণ হয়, সিটি যখন আক্রান্ত হয়,
जब आक्रमण कर रहे हैं, उसका आक्रमण के सामने बहुत सारा डिस्ट्रॉय तो हुआ था, मतलब सती भी पहुंचे थे। तो इसके चलते इन लोग कौशाम्बी में इनका रेफरेंस मिला है कि विदेशी आक्रमण के चलते भारतवर्ष में बहुत सारा सिटी का नुकसान हुआ था। 3 নম্বর, আমি 4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সামন্তদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভাইটাল পয়েন্ট, যে ভারতবর্ষে গুপ্ত যুগের পরবর্তীকালে যে নগরগুলো আমরা দেখতে পাচ্ছি না, তার অন্যতম বড় কারণ ভারতবর্ষে সামন্ততন্ত্রের বিকাশ। फ्यूडल स्ट्रक्चर आने के कारण अर्ली मेडिवल पीरियड में हम लोग उस तरीके का नगर या टाउन नहीं देख पा रहे। এটা মেঘলাই ম্যাডাম তোমাদের পড়ানোর কথা ছিল, আমি তোমাদের আগের সেমিস্টারে একবার পড়িয়ে দিয়েছিলাম, ভিডিও একটা আপলোড করা ছিল, তোমাদের দেখতে পারো তোমরা। আর একবার আমি বলে নিচ্ছি সংজ্ঞাটা, যে সামন্ততন্ত্র কাকে বলে। আদি মধ্যযুগ, বিশেষ করে এই যে গুপ্ত যুগের সময়কালটাতে শেষের দিকটাকে এই সিস্টেমটা কি হয়েছিল, কেন নগরগুলোর পতন ঘটছে, কি হয়েছিল সেই সময়, যা ছোট্ট করে আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে যে গুপ্ত সম্রাটরা তারা তাদের অধীনে নানান লোকদের, অফিসার্সদের তিনি জমি দিয়ে দিয়েছিলেন এবং এলাকাগুলো দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা ওই এলাকার জমি চাষ করো এবং তোমরা নিজস্ব সেনাবাহিনী তৈরি করো, সেই সেনাবাহিনী লালন पालन তোমরা ওই জমি থেকে করো। उसी लैंड से तुम लोगों को एक सेनाबाहिनी तैयार करना है और वहीं पे ऑफिसर्स को दे दिया जा रहा था उस इलाके का जमीन, और उसके बाद जो होगा वहां से जो प्रोडक्शन होगा उसी से खर्चा तुमको चलाना है। लेकिन युद्ध के टाइम में तुमको हमको सेना की सरबराह करना है, मतलब যোগান দেনা है। जो সেনাবাহিনী যোগান দিতে হবে ওই সমস্ত সামন্ত প্রভুদের, সামন্ত এলাকার যে হেড তাকে তো সামন্ত প্রভু বলা হচ্ছে। এবং এটা তো আমাদের মহাসামন্ত যেটা আমরা বলছি আর কি, প্রদেশগুলোর যারা হেড, তো গুপ্ত যুগে হয়েছে শেষের দিকে, তারা জমি পেয়েছেন। এখন পতন কি জন্য হচ্ছে? ভালো তো, তারা জমি পাচ্ছেন, দায়িত্ব পাচ্ছেন, ভালো তো। এখন এটা হচ্ছে যে গুপ্ত যুগের শেষের দিকে রাজারা তো দুর্বল ছিলেন, এই দুর্বলতার সুযোগ নিয়ে ওই সমস্ত সামন্ত প্রভুরা নিজ নিজ এলাকায় স্বাধীনতা ঘোষণা করে, যেমন শশাঙ্ক করেছিলেন আমাদের বেঙ্গলে। बंगाल में जैसे शशांक ने किया था कि इंडिपेंडेंट रूलर कर एज ए इंडिपेंडेंट रूलर उन्होंने डिक्लेयर कर दिया और उन्होंने बोल दिया कि हम पाटलिपुत्र के कुछ भी इंस्ट्रक्शन को मानेंगे नहीं क्योंकि हम स्वाधीन हैं। तो क्योंकि राजा उतना चंगा नहीं रहा, मतलब स्ट्रांग नहीं रहा, वो वहां पर थोड़ी था स्कंदगुप्त की तरह, थोड़ी था प्रथम कुमार गुप्त की तरह, थोड़ी था लास्ट स्कंदगुप्त ही लास्ट ऐसे बोला जाता है कि सबसे स्ट्रांग रूलर गुप्त रूलर थे। তো এটা হওয়ার ফলে তারা সবসময় দ্বন্দ্ব করতেন এবং একে অপরের জায়গা দখল করার জন্য মারপিটে ব্যস্ত থাকতেন, একটা সামন্ত আর একটা সামন্ত প্রভু। এবং যার জন্য খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী এবং পরবর্তীকালে যে গুপ্ত রাজারা আমরা দেখবো ওই নর্থ ইন্ডিয়ান পলিটিক্সে অনেক ছোট্ট ছোট্ট রাজ্যের বিকাশ ঘটছে। এবং তার আগে কি হচ্ছে, এই সমস্ত চক্রে যখন হচ্ছে তখন একটার পর একটা নগরীতে আক্রান্ত যখন হচ্ছে, ধ্বংস করে দেওয়ার ব্যাপার বলা হয়েছে। ধ্বংস হয়েছে অনেক নগরী, তার প্রমাণ আছে। সামন্ত প্রভুদের লড়াইতে অনেক অনেক বড় বড় শহরের সম্মান নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। আমরা আরো ডিটেলস আসবো অর্থনৈতিক কারণে, তাহলে আরো ব্যাপারটা বুঝতে পারবো যে সামন্ততান্ত্রিক স্ট্রাকচারটার জন্য যুদ্ধের কারণে আমাদের নগরগুলো ধ্বংস হয়েছিল এবং অন্য একটা কারণও সামন্ত প্রভুদের দ্বারা ইনডাইরেক্টলি একটা জিনিস ঘটানো হয়েছিল, যার জন্য আমাদের নগরগুলোর পতন ঘটেছিল আদি মধ্যযুগে। সেটা হচ্ছে যে ধর্মীয়। এবার আমরা দেখবো যে 4 নম্বর পয়েন্ট, এবারে 5 নম্বর পয়েন্ট, রিলিজিয়াস কজ, ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের জন্য আদি মধ্যযুগের গুপ্ত যুগের পরবর্তীকালে নগরগুলো নষ্ট হয়েছে, গুপ্ত যুগের শেষের দিকে এসে দেখতে পাবো। কিরকম? আমরা যদি দেখি কুষাণ যুগের কথা, সে সময় দেখবো যে বৌদ্ধ ধর্মের ভীষণ প্রভাব প্রতিপত্তি তো ছিলই এবং বৌদ্ধ নানান তীর্থস্থানের গড়ে ওঠার কথা আমরা দেখেছি, মৌর্য যুগে তো দেখেছি, গুপ্ত যুগেও কুষাণ যুগে তো দেখেছি। এবং বিভিন্ন প্রচুর পরিমাণে নগরী গড়ে উঠেছিল যেগুলো গৌতম বুদ্ধের বুদ্ধিস্ট এবং জৈন ধর্মের ট্র্যাডিশনকে কেন্দ্র করে। যেমন তার নাম হচ্ছে কপিলাবস্তু, তার যে জন্মস্থান, এবং সারনাথ যেখানে তিনি স্পিচ দিয়েছিলেন, এবং শ্রাবস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনে অনেকটা সময় কাটিয়েছেন তিনি, এবং সবচেয়ে বড় কুশীনগর। তো এই যে কুশীনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তো এই যে মহাবীর এবং
গৌতম বুদ্ধের যে স্মৃতি বিজড়িত যে এলাকাগুলো, এগুলো ছিল গুরুত্বপূর্ণ জায়গা। আর যেই কুষাণ যুগ চলে গেল, কুষাণ যুগের পর কি হলো, বৌদ্ধ ধর্ম তার প্রতিপত্তি ধরে রাখতে পারলো না, কারণ গুপ্তদের হাত ধরে ভারতবর্ষে ব্রাহ্মণ ধর্ম ফেরত এসেছিল। आबर गुप्तरा ছিলেন ব্রাহ্মণ। और इसके चलते क्या हुआ, जो बुद्धिस्ट थॉट भारत में पूरी तरह से चालू हुआ था, वो अगर ब्राह्मण्स रिलीजन फिर से रिवाइव कर रहे हैं गुप्ता पीरियड में, तो इसके चलते क्या हुआ, तो उसका जो दबदबा था वो नष्ट हो गया। मतलब एक सिटी जो एक धर्म के अनुसार अभी हो रहा है, मान लो कोई नवद्वीप में कोई अगर आ रहा है, नवद्वीप में तो चैतन्य देव का चलता है, तो चैतन्य देव आप मान लो कि नवद्वीप में फिर से बुद्धिस्ट ट्रेडिशन चालू हो गया, तब फिर चैतन्य देव लोगों को तो कोई नहीं मानेंगे, हटा देंगे सब। बस यही सिस्टम हुआ था अर्ली मेडिवल फेज में। जब गुप्ता पीरियड आए थे, गुप्ता पीरियड आने के वक्त क्या हुआ, वो लोग राजा ज्यादातर ब्राह्मण्स थे। ब्राह्मण्स लोग क्या करते हैं, देव देवी पूजा करते हैं। देव देवी मतलब सबसे ज्यादा जो देवता की इस बार पूजा करने के लिए महत्व बड़ा था वो था विष्णु। तो बहुत सारा पुराण इसमें लिखा गया था इसी वक्त। বিষ্ণুর মহাত্মে বেড়েছিল, বিষ্ণুর পূজা শুরু হয়েছিল, একই সঙ্গে সঙ্গে শিবও ছিলেন। কিন্তু যেখানে হিন্দু ধর্মের জাগরণ ঘটছে, সেখানে বৌদ্ধ ধর্মের সঙ্গে স্মৃতি বিজড়িত সমস্ত টাউনগুলো ক্ষতি তো হবেই, এবং এটা মানে গুরুত্ব তো হারিয়েছেই, এটা স্পষ্ট বোঝা যায়। শেষে যে কারণটার জন্য সব থেকে বেশি আদি মধ্যযুগে নগরগুলোর বিনাশ বিভিন্ন ঐতিহাসিকেরা তত্ত্ব তুলে ধরেছেন, সেটা আলোচনা করছে। সেটা হচ্ছে ইকোনমিক কন্ডিশনস, ইকোনমিক কজ, অর্থনৈতিক কারণ। এই কারণে কিন্তু আদি মধ্যযুগের বিশেষ করে গুপ্ত এবং গুপ্তোত্তর সময়কালের যে নগরগুলো আমরা দেখতে পাচ্ছি না, পতন ঘটেছে। আমি কিছুক্ষণ আগে তোমাদের সামন্ত প্রভুদের কথাবার্তা বলছিলাম, এবারে ডিটেলসে আসছি। গুপ্ত রাজাদের শেষের দিক থেকে আমরা দেখতে পাবো যে নানান ব্রাহ্মণকে তারা জমিদান করেছেন, এক নাম্বার। একই সঙ্গে সঙ্গে বৌদ্ধ জৈন সঙ্গে জমিদান করা হয়েছে। যেমন প্রথম কুমারগুপ্ত আমাদের নালন্দা তৈরি করে দিয়েছিলেন, এবং সেখানে তিনি প্রায় 11-12টা জমি গ্রাম দান করে দিয়েছিলেন। অর্থাৎ নালন্দার উদ্দেশ্যেই দানটা দেওয়া হয়েছিল, যাতে করে নালন্দা চলে ঠিকঠাক করে। नालंदा यूनिवर्सिटी की मैं बात कर रहा हूँ, कुमार गुप्त ने ये यूनिवर्सिटी तैयार किए थे, बुद्धिस्ट यूनिवर्सिटी थे। राजा वो तो कार्तिक की पूजा करते थे, राजा वो ब्राह्मण थे, लेकिन जो उसका जो पैट्रोनाइज जो है, पैट्रोनाइज सिस्टम वो बुद्धिस्ट की तरफ था। क्योंकि एक राजा ऐसा होता है ना, एक राजा बोले का मतलब ये नहीं कि अपने आप जो धर्म होता है वो जनगण के ऊपर चढ़ा देते, ऐसा नहीं था। তো এই জন্যই বলা হচ্ছে গুপ্ত রাজারা ব্রাহ্মণদের অনেক জমিদান করছেন, এমনকি বৌদ্ধ জৈন সংঘগুলোকেও জমিদান করছেন। এবং একই সঙ্গে সঙ্গে গুপ্ত রাজারা আরেকটা যেটা করেছিলেন, সেটা কিছুক্ষণ আগে যেটা বললাম, সামন্ত প্রভু, অর্থাৎ নানান অফিসারদেরকে তারা স্যালারি দিতে পারছেন না, যা ফলে ওই এলাকা জমি দিয়ে দিচ্ছেন এবং বেতনের পরিবর্তে। তার ফলে কি হচ্ছে, খণ্ড ভূখণ্ডগুলোকে তো আলাদা আলাদা লোক, একদিকে ব্রাহ্মণ হয়ে গেল, একদিকে ওই প্রতিষ্ঠান হয়ে গেল বুদ্ধিস্ট এবং জৈন, আরেকটা হয়ে গেল সাধারণ অফিসার্সরা, তাহলে তো জমিগুলোকে তো ভাগ করে নিচ্ছে। এখন এটা করতে গিয়ে যেটা দেখা গেল, সেটা হচ্ছে যে নতুন করে একটা ল্যান্ডলর্ড শ্রেণীর আবির্ভাব হচ্ছে ভারতবর্ষে, रिवाइव करছে लैंडलॉर्ड आ रहे, उभर के आ रहे नीचे से। ये लोग लैंडलॉर्ड जो है, ये जो फार्मर्स है हमारे, उनके ऊपर नए तरह से टैक्स इम्पोज कर रहे हैं, लगा रहा है। और इस टैक्स के चलते মানে কৃষকদের বিশেষ করে নতুন নতুন ট্যাক্স প্রয়োগ করছেন এই ভূস্বামী শ্রেণী, এবং সেখানে তো বলার কেউ নেই, শোনার কেউ নেই, যার জন্য কৃষকদের উপর সব থেকে বেশি চাপ পড়ে যাচ্ছে, এবং এই কৃষকদের দুরবস্থার কোনো শেষ থাকছে না। যার ফলে কি হচ্ছে, আমরা এই সময় দেখতে পাবো যে প্রোডাকশন কিন্তু অনেকটা কমে গিয়েছিল আর্লি মেডিভেল ফেজে, এবং অনেকটা কমে গিয়েছিল। এর কমার পিছনেও আর একটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে সামন্ত প্রভুরা, মহাসামন্তরা যে নিজ নিজ এলাকাকে ঘিরে নিচ্ছেন, এবং এমনটা ভারতবর্ষে দেখা গিয়েছিল যে একটা সামন্ত প্রভুর এলাকাতে যেহেতু মারপিট এবং নানান ধরনের প্রতিবন্ধকতা সেই সময়তে তৈরি হয়ে গিয়েছিল, যার জন্য একটা সামন্ত প্রভু তার এলাকার লোকজনদের যত সংখ্যা রয়েছে সেই প্রোডাকশনই করছেন।
এবং সেখানকার যে কারিগরি শিল্প রয়েছে তারা কারিগরি সামগ্রীর জন্য ওইটুকুই উৎপাদন করছেন। কারণ আমরা দেখতে পাবো যে ইকোনমিক কন্ডিশন স্থিরতা দেখা দিয়েছে সেই সময়, ব্যবসা বাণিজ্যের পরিমাণ কমে গিয়েছে, যেহেতু সামন্ততান্ত্রিক স্ট্রাকচার গড়ে উঠছে তার জন্য টাকা পয়সার লেনদেন কমে গিয়েছে, এবং যার জন্য গ্রামগুলোতে কি হচ্ছে বলতো আঞ্চলিকতার বিকাশ হচ্ছে। অর্থাৎ এই যে অঞ্চল লেভেলে অর্থনীতি, অর্থাৎ একটা সামন্তপুর এলাকা বিনিময় মাধ্যম চলছে। আচ্ছা, কৃষক ধান উৎপাদন করছে, ওখানে একজন তাঁতি জামা কাপড় উৎপাদন করেছে, আচ্ছা ঠিক আছে আমি ধান দিচ্ছি তুমি কাপড় দাও, অর্থাৎ বিনিময় এক্সচেঞ্জ শুরু হচ্ছে ভারতবর্ষে আদি মধ্যযুগটা। এখন এইভাবে যদি একটা একটা গ্রাম স্বয়ম্ভর যদি গ্রাম গড়ে ওঠে এবং সেখানে অর্থনীতি স্বয়ম্ভর অর্থনীতি হচ্ছে সেখানে, এবং সেখানে তো আর ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল যেটাকে স্ট্যাগনেন্ট ইকোনমি আমি বলছি, এবং সেটা কিন্তু মুভমেন্ট নেই। আদি মধ্যযুগে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতীয় যে নর্থ ইন্ডিয়ান যে ইকোনমিক কন্ডিশন, ব্যবসা বাণিজ্য কমে যাওয়া, মুদ্রার হ্রাস পাওয়া, এবং একই সঙ্গে সঙ্গে গ্রামীণ অর্থনীতিটা বিনিময় মাধ্যম হয়ে যাওয়া, সামন্ত প্রভুদের নিজেদের মধ্যে লড়াই, একে অপরের প্রতি লড়াই, এই করতে গিয়ে আদি মধ্যযুগের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। এবং इस कंडीशन होने की वजह से, लड़ाई होने की वजह से, इकोनॉमिक कंडीशन होने की वजह से, ट्रेड ना होने की वजह से, कॉइन्स ना मिलने की वजह से बार्टर सिस्टम चालू हो गया था। तो इसके चलते क्या हुआ कि ऐसी हालत में हमारे जो टाउन हो, जो नाम करा যে সমস্ত শহরগুলো ছিল সেগুলো পতন হওয়াটা অবশ্যম্ভাবী ছিল, এবং এটা কিন্তু একটা মানে মানে অসম্ভব ছিল এই সমস্ত সিটি বা টাউনগুলোকে বাঁচানো। উপসংহারে আমরা কি বলব, উপসংহার তাহলে কি করা যেতে পারে, সেটা হচ্ছে যে ঐতিহাসিকরা কিন্তু প্রমাণ আমাদেরকে দেখিয়েছেন। আমরা একটা ডিবেটের কোয়েশ্চেন পড়বো, যে ঐতিহাসিকেরা বলছেন যে হয়েছিল কি হয়নি, হয়েছিল কি হয়নি, ওটা একটা কোয়েশ্চেন পড়বো। তো এই কোয়েশ্চেনটার উপসংহার আমরা একটা দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে আদি মধ্যযুগ, আমরা গুপ্ত সাম্রাজ্যের গুপ্তোত্তর যুগ যেটাকে বলছি, এই পর্বে নগরগুলোর পতন ঘটছিল, এবং নগরগুলির উত্থান পতন যে একবারে হয়ে গিয়েছিল এটা কিন্তু আমরা আজ এই আলোচনাতেও আমরা দেখলাম যে সব নগরগুলো একসঙ্গে পতন ঘটে গেছে, গোটা ভারতবর্ষ গ্রাম হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। ऐसा नहीं हुआ था कि सब टाउन खत्म हो गया था, बीच बीच में बारी बारी की से ऐसा हुआ था, और ऐसा भी प्रमाण मिला है, आर्कियोलॉजिकल प्रमाण না আমাদের পেয়েছি আমরা, যেখানে আমরা দেখতে পাবো যে এক জায়গায় টাউনের বিনাশ ঘটছে তো আর এক জায়গায় টাউন গড়ে উঠেছে। এবং বিশেষ করে আমরা বলবো মধ্য ভারতবর্ষ এবং পূর্ব ভারতবর্ষের কিছু জায়গায়, সেন্ট্রাল ইন্ডিয়াতে তো পতন ঘটে যাচ্ছিলই, স্ট্যাগনেন্ট ইকোনমি শুরু হয়েছিল, কিন্তু আমাদের যেটা মানে ওয়েস্টার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের কিছু জায়গায় এবং বটেই, আর একটা যেটা গুজরাট এবং ওই রাজপুতানা ওই অঞ্চলটা, রাজস্থান, ওখানে নাকি কিছু নতুন টাউন গড়ে উঠছিল। অর্থাৎ একথা আমরা বলতে পারি যে পুরোপুরি যে নগর সবগুলো একসঙ্গে ধ্বংস হয়ে গেছিল এমনটা নয়, সাইড বাই সাইড কিছু নগর গড়ে উঠছিল। এবং ঐতিহাসিকেরা এই যে পরের পর্যায়ে যে নগরগুলো গড়ে উঠছে ওটাকেই বিশিষ্ট ঐতিহাসিক ব্রজদুলাল চট্টোপাধ্যায় স্যার, অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায়, উনি বলছেন থার্ড আরবানাইजेशन, তৃতীয় পর্যায়ের আরবানাইजेशन। यहाँ पर इस जो अब मान लो मिडिल इंडिया में मध्य प्रदेश, उत्तर प्रदेश, बिहार के आसपास सब पूरी तरह से खत्म हो गए, लेकिन ऐसा देखा गया है जो साउथ इंडिया में थोड़ा बिजनेस वहां पर चल रहा था, थोड़ा नहीं बहुत सारा चल रहा था, मतलब वहां पर ट्रेड था, ट्रेड सेंटर था, टाउन था। और इधर वेस्टर्न साइड में ये गुजरात, राजस्थान, इस जोन में यहाँ पर भी धीरे धीरे कुछ टाउन्स आ रहे थे, मतलब। और हम लोग देखे हैं कि नॉर्थ इंडिया में जो भी आक्रमण हो रहा था उस वक्त, मुस्लिम्स जो आक्रमण होना शुरू हो गया था, वो उसका कारण नहीं था इस टाउन को लूटा जाए, मतलब उनको संपत्ति दिखा। তো একটা কথা আমরা লাইন দিয়ে শেষ করব, যে সেটা হচ্ছে যে একদিকে যেমন পতন হয়েছিল
কিছু জিনিস নতুন নগরের উত্থানও কিন্তু হচ্ছিল। অর্থাৎ আমরা যদি মধ্যযুগের সূচনাটা বলি, অর্থাৎ আমাদের এটা বলবো যে প্রাচীন যুগের সঙ্গে সঙ্গে নগরায়নের অবসান যেমন হয়েছিল, এবং আমরা মধ্যযুগে শুরু হয়েছিল নগরায়নের কিছু পুনরুত্থানেরও কাহিনী, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ওকে, এই পর্যন্তই। তো তোমাদের এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া যে রণবীর স্যারের বই আছে ওখানে পেয়ে যাবে, আর দিলীপ গাঙ্গুলির বইতে পেয়ে যাবে। আমার কাছে একটা পিডিএফ কপি আছে বাংলা, সেটা আমি পাঠাচ্ছি। ইংলিশ পিডিএফ পেয়ে গেলে আমি তোমাদের পাঠিয়ে দেবো। তো এটা একটা তোমরা নোটস বানিয়ে রাখবে যে গুপ্ত এবং গুপ্তোত্তর যুগের নগরায়নের পতন কিভাবে হয়েছিল, সেই পয়েন্টস। ওকে, থ্যাংক ইউ, আর পরে ক্লাসে দেখা।